গল্প অশুভ গলির ৩ প্রেত, লেখক ইমন জুবায়ের। নন্দীপাড়ার সরু রাস্তা ধরে হাঁটছিলাম। শুক্রবার সকাল, মেঘহীন উজ্জ্বল দিন। ঢাকা শহরের এদিকটা বেশ ঘিঞ্জি। অনেক দিন এদিকটায় আমার আসা হয়নি। নন্দীপাড়ায় এসেছিলাম জমি দেখতে। আমার জমি পছন্দ হয়নি, তাছাড়া আর নিষ্কণ্ঠক বলে মনে হলো না। আমি ব্যাংকে চাকরি করি, জাল কাগজপত্র সহজে ধরতে পারি। দালালের সঙ্গে কিছুক্ষণ চোটপাট করে এখন রাগের মাথায় বাড়ি ফিরে যাচ্ছি। হঠাৎ আমার মনে পড়ে গেল, এদিকেই তো আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু ওয়াহেদরা থাকত। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ওয়াহেদের সঙ্গেই দু একবার ওদের নন্দীপাড়ার বাড়িতে এসেছিলাম, যদিও ওয়াহেদের সঙ্গে বহু বছর যোগাযোগ নেই। আমরা যখন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করি তখনও মোবাইল যুগ শুরু হয়নি। এটা এক কারণ। অন্য কারণ হলো আমি এমএ পাশ করে অনেকটা তাড়াহুড়ো করে বিদেশ চলে গিয়েছিলাম। দীর্ঘকাল প্রবাস জীবন কাটিয়ে এই বছর 10 হলো দেশে ফিরে এসেছি। আমি ওয়াহেদের খোঁজ নেব ঠিক করলাম। ও যখন এদিকেই থাকে, হয়তো সে আমাকে দস্তুর মতো এক টুকরো জমির খোঁজ দিতে পারবে। তাছাড়া ওয়াহেদের সঙ্গে দেখা করার আরও একটা কারণ আছে। আমাদের সবারই বয়স এখন 40-এর কোঠায়। চুলে পাক ধরেছে, হার্টের অসুখ আর ডায়াবেটিস নিত্যসঙ্গী। এই সময়টায় পুরনো বন্ধুবান্ধবীর জন্য মন হু হু করে। সামান্য ঘোরাঘুরির পর ওয়াহেদরা যে গলিতে থাকত সেই গলিটা চিনতে পারলাম। গলির ভিতরে ঢুকলাম। ঢুকতেই আমার গা কেমন ছমঝম করে উঠল। এর কোনো কারণ খুঁজে পেলাম না। অস্বস্তিকর অনুভূতি এড়াতে একটা সিগারেট ধরালাম। দুপাশে আস্তর ওঠা দেয়াল, নোংরা ড্রেন, দোতলা তিনতলা সব বাড়ির লোহার গেট, ঝাঁপি ফেলা মুদি দোকান। সিগারেট টানছি আর হাঁটছি। বাঁ পাশে কচুলি পানা ভর্তি একটা পুকুর, বাতাসে পানার গন্ধ ভাসছে। শুক্রবারে এমনিতেই ঢাকা শহরটা ঝিম মেরে থাকে। এই গলিতেও এই মুহূর্তে লোকজন তেমন চোখে পড়ল না। রোদটা কেমন মরাটে হয়ে এসেছে, তবে আকাশে মেঘটেক জমেনি। ভাবছি ওয়াহেদরা কি এখনও এখানেই থাকে? ও খুব প্রাণবন্ত ছেলে ছিল, সারাক্ষণ বন্ধুদের মাতিয়ে রাখত। এমএ পড়ার সময় হঠাৎই ওর বাবা মারা যান। তারপর ওয়াহেদ কেমন গুটিয়ে যায়, ভার্সিটি কম আসত। ওর মা বেঁচে ছিলেন না। শিউলি নামে ওয়াহেদের এক বোন ছিল। আমরা ওয়াহেদদের বাসায় গেলে শিউলি পর্দার ওপাশ থেকে মুখে ঝুঁকি মারত। ট্রেতে চা আর পাঁপড় ভাজা নিয়ে খুব সেজেগুজে বসার ঘরে আসত। শিউলি বেশ সুন্দরী ছিল দেখতে, ফর্সা। ক্লাস 9 কে 10-এ পড়ত সম্ভবত। ওয়াহেদ রক্ষণশীল ছিল, ও বোনকে চোখে চোখে রাখত। মনে আছে, ওয়াহেদদের বাড়িটা ছিল দোতলা। ওরা অবশ্য একতলায় থাকত, দোতলা ছিল ভাড়া। আর একটা ফার্মেসি ছিল ওদের। ওর এক আত্মীয় বসত ফার্মেসিতে, তবে বাবা মারা যাওয়ার পর ওয়াহেদকেই ফার্মেসি দেখাশোনা করতে হতো। তার আগে বিশ্ববিদ্যালয় জীবনে সুরভি নামে একটি মেয়ের সঙ্গে ওয়াহেদের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। তবে সুরভির চরিত্রে অদ্ভুত এক দ্বৈততা ছিল। বেশ শান্ত গম্ভীর চশমা পরা সুরভি পড়ত সমাজ কল্যাণ বিভাগে। শ্যামলা রঙের ছিপছিপে সুরভি কথাও বলতো কম। সুরভি ছিল রাজশাহীর মেয়ে। ওর এক কাজিন চাচাতো ভাই পড়ত লোক প্রশাসন বিভাগে। কালো স্বাস্থ্যবান গোলগাল চেহারার শাহনেওয়াজ আর সুরভিকে প্রায়ই আমরা ক্যাম্পাসে টিএসিতে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখতাম। ওয়াহেদ বরাবরই দেখেছি শাহনেওয়াজকে একেবারেই সহ্য করতে পারত না। সুরভি নাকি বলতো, তুমি অহেতুক শাহনেওয়াজ ভাইকে সন্দেহ করো ওয়াহেদ। অবশ্য আমি সরাসরি এসব ঘটনায় যুক্ত ছিলাম না, দূর থেকে দেখতাম কেবল, আর পাত্রপাত্রীকে চিনতাম শুধু। আসলে এরকম কত ঘটনা সাক্ষী ছিলাম ইউনিভার্সিটি জীবনে। ওয়াহেদ, সুরভি আর শাহনেওয়াজের ত্রিমুখী দ্বন্দ্বটি ছিল সেরকমই একটি ঘটনা। ওদের কি হয়েছিল শেষ পর্যন্ত? কথাটা ভাবতে ভাবতে হাঁটছি। হঠাৎ দেখি একটা শাটার ফেলা একটা সেলুনের সামনে ওয়াহেদ। মাথায় ছোট ছোট করে ছাঁটা লালচে শক্ত চুলে পাক ধরেছে মনে হলো। লম্বাটে ভরসা মুখে খোঁচা খোঁচা পাকা দাড়ি, চোখে কালো ফ্রেমের পুরু লেন্সের চশমা, পরনে খৈরি রঙের বার্মিজ লুঙ্গি আর কুঁচকে যাওয়া গোলাপি রঙের শার্ট, পায়ের রাবারের স্যান্ডেল, হাতে একটা বাজারের ব্যাগ গোটানো। ওকে দেখে সিগারেট ফেলে দিলাম। ওয়াহেদ আমাকে দেখেছে, চিনতে চেষ্টা করছে বলে মনে হলো। চিনতে পেরে ফ্যাঁসে গলায় বলল, এনামুল না? আমি হাসলাম, হ্যাঁ দোস্ত, কেমন আছিস? ওয়াহেদ ফ্যাকাশে হাসল, উত্তর দিল না। পুরু লেন্সের ফাঁকে ওর চোখ দুটি কেমন ঘোলা দেখালো। ঘোলা খুব শীতল মনে হলো চোখ দুটি মার্বেলের তৈরি। হঠাৎ আমার কেমন শীত করতে থাকে। হঠাৎ বাতাসে আঁচটে গন্ধ পেলাম। মনে হলো কাছেই কোথাও বেড়াল বা ইঁদুর মরে পড়ে থাকবে। এতক্ষণ খেয়াল করিনি। বললাম, অনেকদিন পর, তাহলে তোরা এখানেই থাকিস? ওয়াহেদ মাথা নাড়ল, বলল,
বাপ-দাদার বাড়ি। চারিদিকে তাকিয়ে বললাম, এদিকটা এখনও আগের মতোই আছে। তা এখন কি করছিস তুই? প্রশ্নটা এড়িয়ে গেল ওয়াহেদ। বলল, আমরা এখনও ওই দোতলা বাড়ির একতলায় থাকি। বলে হাত তুলে একটা হলুদ রঙের দোতলা বাড়ি দেখালো। বাড়ির সামনে প্রাচীর, খৈরি গেট। প্রাচীরের ওপাশে পেয়ারা গাছ চোখে পড়ে। বাড়িটা দেখেই চিনতে পারলাম, বেশ পুরনো দোতলা বাড়ি। মনে আছে ওয়াহেদ বলেছিল ওরা ঢাকার স্থানীয় অধিবাসী, তবে কুট্টি নয়। পাশ দিয়ে একটা খালি রিকশা চলে যায়। আতরের গন্ধ ভুর ভুর পেলাম। অবাক হলাম, রিকশাওয়ালায় কি আতর মাখে নাকি? এনামুল, ওয়াহেদ খসখসে কণ্ঠে বলল। কি বল? দোস্ত, তুই এখন আমার বাড়ি গিয়ে বস, আমি একটু পরেই আসছি। সে কি, তুই যাবি না? তুইও চল না। না না, তুই যা, আমি একটু পরেই আসছে, বলে হন হন করে হাঁটতে লাগলো। ভাবলাম ওর হাতে বাজারের ব্যাগ, বাজার টাজার করতে যাচ্ছে, আমার সামনে কেনাকাটা করতে লজ্জা পাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে ভাবলাম, আশ্চর্য, আমি কি করি বা কোথায় থাকি সেসব ওয়াহেদ জানতে চাইল না, আর ওর হাতে মোবাইলও নেই দেখলাম। তবে ওয়াহেদের সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। ওয়াহেদ যদি এদিকে কোথাও ১.৫-২ কাঠার উপর নিষ্কণ্ঠক জমির খোঁজ দিতে পারে তো ভালো হয়। হাউস বিল্ডিংয়ের লোন নিয়ে একটা বাড়ির কাছে হাত দেব। ফ্ল্যাটের এখন যা চড়া দাম, এদিকে নিজের একটা বাড়ির জন্য আমার বউ সঞ্জিতা বড় উতলা হয়ে উঠেছে। সেই খালি রিকশাটা ওয়াহেদের বাড়ির সামনে থেমে আছে। রিকশায় একটা মাঝারি বয়সের লোক রিকশায় উঠল। মনে হলো লোকটা ওয়াহেদদের বাড়ি থেকেই বেরিয়ে এসেছে। কালো রঙের বেশ থলথলে শরীর, কালো প্যান্ট আর হলুদ রঙের হাফ হাতা শার্ট, ফোলা ফোলা গোলগাল মুখে দাড়ি, চোখে সোনালি প্রেমের চশমা। লোকটাকে কেমন চেনা চেনা লাগলো। সহসা চমকে উঠলাম, শাহনেওয়াজ! আশ্চর্য, শাহনেওয়াজ এখানে কেন? তাহলে কি ওয়াহিদ সুরভিকে বিয়ে করেছে? সে সূত্রে শাহনেমাজি বাড়িতে আসে, আর ওদের মিটমাট হয়ে গেছে? কই, এসব কথা তো ওয়াহেদ আমাকে কিছু বলল না। মাথার ভেতরে অনেক এলোমেলো প্রশ্ন নিয়ে বারান্দায় উঠে এলাম। পুরনো আমলের রেলিং ঘেরা বারান্দার মেঝেটি লাল রঙের, রেড অক্সাইডের। এই বারান্দায় একটা কাঠের চেয়ারে ওয়াহেদের বৃদ্ধ বাদা বসে থাকতেন। ধবধবে ফর্সা ছিল বৃদ্ধের গায়ের রং, খুব কাশতেন। সেই বারান্দা এখন শূন্য। বারান্দার লাল মেঝেতে সাদা রল আঁকা। কার বিয়ে, শিউলির না ওয়াহেদের? শিউলি এখন কোথায়? ওকে ভালোবেসেছিল আমাদের সহপাঠী আফসার। শিউলিকে নিয়ে গোপনে কবিতা লিখত আফসার। অবশ্য ওই পর্যন্তই। এটিও আমার ইউনিভার্সিটি জীবনে দূর থেকে দেখা একটি ঘটনা। কলিং মেলে চাপ দিয়ে অপেক্ষা করতে লাগলাম। একটু পর যে মাঝারি বয়সী মহিলাটি দরজা খুলে দিল, তাকে দেখা মাত্রই চিনতে পারলাম। সুরভি আমাকে দেখেও চিনতে পারল। বলল, এসো এনামুল, ভিতরে এসো। কণ্ঠস্বর কেমন শীতল। আমি ভিতরে ঢুকলাম। ঢুকেই কেমন একটা পুরনো গন্ধ পেলাম। ঘরের পর্দা ফেলা, অল্প পাওয়ারের একটা বাল্ব জ্বলছিল। তবে ঘরটা আগের মতোই আছে দেখলাম। বেতে সোফার ওপর লাল মখমলের কাপড় বিছানো, সারা চুনকান করা দেয়ালে মাওলানা ভাসানীর একটা ফ্রেমবন্ধ সাদা কালো ছবি। উল্টো দিকে একটা ক্যালেন্ডার। 1993 দেখে চোখ আটকে গেল। কি ব্যাপার, এরা ক্যালেন্ডার বদলায়নি কেন? ঘরের বদ্ধ বাতাসে আগরবাতির মৃদু গন্ধ ভাসছে। বসো এনামুল, বলে সুরভি সোফার ওপর বসল। ওর বরণের ছাই ছাই রঙের একটা ছাপা শাড়ি, কালো ব্লাউজ। এত বছর পর আর সেই শরীরে ছিপছিপে গরম নেই থাকারও কথা নয়। বেশ মুটিয়েছে, শ্যামলা রংটা মলি আর শুষ্ক মনে হলো। তবে চশমা ছাড়া লাবণ্যহীন মুখটা কেমন অদ্ভুত দেখাচ্ছিল ওকে। মুখটা কেমন রক্তহীন, ভ্যাকাশে বলে মনে হলো। কেমন আছো বলো, সুরভি জিজ্ঞাসা করে। আছি, তোমরা? আমরা আমরা আছি একরকম। একটু আগে আমি শাওনের আজকে দেখলাম, সেই কথা আর বললাম না। বরং বললাম, এদিকে আসছিলাম একটা কাজে, হঠাৎ মনে হলো ওয়াহিদের কথা। ও, তুমি কি চাকরি বাকরি কিছু করছো? সুরভি মাথা নাগে বলল। না। আমি কি করি বা কোথায় থাকি সুরভি সেসব জিজ্ঞাসা করল না বলে খানিকটা অবাক হলাম। হঠাৎ সুরভি বলল, আচ্ছা এনামুল, তুমি একটু বসো, আমি এক ঝাঁস অপর ভাজা নিয়ে আসছি, বলে উঠে দাঁড়ালো। ওদিকে দরজার কাছে যেতে না যেতেই সুরভি মিলিয়ে গেল। দরজার পর্দা দুলল না। আশ্চর্য তো, চোখের ভুল দেখলাম মনে হলো। সমস্ত বাড়ি নীরব হয়ে আছে, কোথাও কোনো শব্দ নেই। শব্দ যেন ঘনিয়ে আসা রহস্যময়তাকে ভেঙে চুরমার করে দেবে। এই ঘরের আলো কিছুটা ম্লান আর বিষ ঠান্ডা। হঠাৎ দেখতে পেলাম নিঃশব্দে একটা বিড়াল এসে ঘরে ঢুকল। মেঝের ওপর বসে আমার দিকে তাকিয়ে রইল। কালো রঙের বিড়াল, চোখের মণি দুটি উজ্জ্বল হলুদ। বিড়ালটা একবারও ডাকল না। অচেনা মানুষ দেখে একবার অন্তত ডাকার কথা। অবশ্য আমি বিড়াল সে বিশেষজ্ঞ নই, তবে আমার কেমন ভয়ে ভয়ে লাগতে থাকে। ওয়াহেদ এখনো ফিরনাকে আচ্ছা কেন? সোফার উপর খবরের কাগজ পুড়েছিল, তুলে নিলাম। দৈনিক ইত্তেফাক,
আজকাল এই পত্রিকাটা আঁকের মতো যত্রতত্র চোখে পড়ে না। পাতা উল্টে ৩য় পৃষ্ঠায় একটি খবরে চোখ আটকে গেল। রামপুরার একটি বাড়িতে ভৌতিক কাণ্ড। রাতের বেলা কিসব যেন দেখা যায়। ভাড়াতে বেশি দিন থাকে না। বাড়িওয়ালা নাকি উল্টো ভাড়াটেকেই দোষ দিচ্ছে। পড়তে পড়তে অক্ষরগুলো ঝাপসা হয়ে আসে। তুমি কেঠা বাবা? ক্ষণক্ষণে কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। মুখ তুলে দেখি আমার সামনে লাঠিতে ভর দিয়ে এক থুথুল লিদ্ধ এসে দাঁড়িয়েছি। বৃদ্ধ বেশ কুজো, চুল দাড়ি ভুরু সব পাকা, মাথায় কিস্তি টুপি, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর সাদা রঙের লুঙ্গি। আশ্চর্য, কেই নি, সুরভি কোথায় গেল? আমি বললাম, আমি আমি আমার নাম সৈয়দ এনামুল হক। আমি মানে আমি ওয়াহিদের বন্ধু। আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। বলতে বলতে উঠে দাঁড়ালাম। সেই কালো বেড়ালটাকে কোথাও দেখলাম না। ওটা গেল কোথায়? আশ্চর্য। ও। বৃদ্ধ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, হাঁ, এইবার বুঝলাম। আমার নাম হইল মোশাররফ হোসেন। ওয়াহিদে হইল গিয়ে আমার চাস্তো ভাইয়ের একমাত্র পোলা। তো সুবান ভাইও মুইরা গেলে পর আমি তার ফার্মেসিতে বসতাম। পরে ওয়াহিদের বইনে বিদেশন আইসা দোকান বিক্রি করে দিল। আমি বুড়া মানুষ, আমি কুই ঝামু বাবা ক। তখন শিউলির হাতে পায়ে ধুইরা প্রতি মাসে 1 তলা 2 তলা ভাড়া তুইলা ব্যাংকে জমা দিমু, এই শর্তে শিউলি আমার এই বাড়ি থাকতে দিল। কইলাম ভাড়া দিমু, তো এই বাড়ির ভাড়াইটা বেশি দিন থাকে না। কথাটা শুনে আমি বেশ অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কেন এ বাড়িতে বেশি দিন ভাড়াটে থাকে না কেন? বলতে বলতে আর চোখে ইত্তেফাক পত্রিকার দিকে তাকালাম। পেপারটা যেখানে গুটিয়ে রেখেছিলাম পেপারটা সেখানে নাই। আশ্চর্য, পেপারটা কোথায় গেল? বৃদ্ধ যেন আমার প্রশ্ন শুনতে পাননি, কিংবা প্রশ্নের জবাব দিতে চান না। তিনি লাঠিতে ভর দিয়ে অনেক কষ্টে সোফার উপর বসলেন। তারপর বললেন, আইজ সকালে আমি কিছু মুখে দিয়া জায়নামাজে বসছিলাম। আজকাল আমার যখন তখন ঘুম পায় বাবা। আমি আবাদে জায়নামাজের ওপর ঘুমায়া পড়ছিলাম। দরজা বন্ধ করতে মনে আসিল না। চাচা, দরজাটা খোলা ছিল না, বন্ধ ছিল? বন্ধ ছিল। তাই তুমি ঘরে ভিতরে ঢুকলা কেমনে? কেন, দরজা তো সুরভি মানে ওয়াহেদের বউই খুলে দিল। ও, বুঝছি। তাইলে তুমিও তারে দেখছো বাবা। মাইয়াডারে রাইত বিরাইতে মাঝে মধ্যে আমিও দেখি বাবা। মাইছেরে ডাইক্কা কথাটা কইলে আমার একায় মিশা কথা কইতাছি। তারা আমারে কয় দুনিয়ায় নাকি জিন ভূত বইলা কিছু নাই। আয় আল্লাহ, দুনিয়ায় জিন ভূত না থাকলে এই বাড়ির ভাড়াইটা থাকে নাকি দেখিয়া? জিন ভূত কি বলছেন আপনি? আমার কণ্ঠস্বর সম্ভবত তীক্ষ্ণ হয়ে উঠেছিল। বৃদ্ধ ঘোলা চোখে আমার দিকে চেয়ে রইলেন, তারপর কাশতে লাগলেন। কাশির দমকে বৃদ্ধের চোখ মুখ কিরকম কুঁচকে যাচ্ছিল, চোখ দুটি বুঝে যাচ্ছিল। তখন বৃদ্ধকে অদ্ভুত দেখাচ্ছি, যেন বৃদ্ধ কোনো রহস্যময় জাদুকর। কাশি থামার পর বৃদ্ধ বললেন, তুমি আসল ঘটনা মনে হয় কিছু জানো না বাবা। কি ঘটনা চাচা? আমার কণ্ঠস্বর কাঁপছিল। আমি খেয়াল করিনি যে আমি আবার সোফার ওপর বসে পড়েছি। বৃদ্ধ বললেন, আচ্ছা তাইলে তুমি শুন বাবা, আমি বলতেছি। ওয়াহেদে সুরবির বিয়া কইরা ঘরে তুলছিল। বিয়ার পরও সুরবির চাস্তো ভাই শাওনে আজে এই বাড়িত মাঝে মাঝে দায়িত। ওয়াহিদে আর সুরভির মধ্যে এই লইয়া দিন রাইত কাইজ্জাখাটি লাইগাই থাকত। মাঝে মধ্যে ওয়াহিদের রাগ কইরা বাড়ির থেকে চইলা যাইত। চইলা গিয়া রাইতে থাকত রামপুরা এক মসজিদে। আর তোরও শাওনে আজে মাঝে মধ্যে আইতে চাস্তো বইনের বাসায়। এই দুঃখে ওয়াহিদ একদিন গলায় দড়ি দিয়া মূল্য। আমি শিউরে উঠলাম। কি বলছেন আপনি? আমি ঠিকই কইতেছি বাবা। বৃদ্ধ ঠিক বললে তাহলে আমি তখন কাকে দেখলাম? বৃদ্ধ বলে চললেন, ওয়াহিদের মরণের পর শাওনে আজ এই বাড়ির ঘন ঘন আইতে লাগল। এই ঘরেই বৈশা দুইজনে মিল্লা গল্প গুজব করত। তাই তাগো কপালে সুখ শান্তি বেশি দিন দেয় নাই আল্লাহ। এক রাইতে খুব বৃষ্টি হইল। সুরভি বকের ঘরে খিচুড়ি পাকাইতাসে। শাওনে আজে রাইতে খাইয়া যাইব। কাদের সেমরি সব দেখছে। চুলাত্থন কেমনে আগুন লাভ দিয়ে সুরভির শাড়িত পড়ল। সুরভির চিৎকার না শুনিয়া শাওনে আজে পাকের ঘরে ছুটটা গেলে আগুন তারেও ধরল। দুইজনে পুইরা কয়লায় উইয়া গেল। আগুনের আর কোনো ক্ষতি হয় নাই। কাজের সেমরির গায়ে আগুনের টোকাও লাগে নাই। আমার মাথা কেমন টলছিল আর ভীষণ অবশ লাগছিল। মুখে ঘাম টের পাচ্ছিলাম। আমার কেবলই মনে হচ্ছিল, তাহলে তখন রিকশায় কে উঠল আর দরজায় বা তখন কে খুলে দিল? বৃদ্ধকে দেখে ঘুমিয়ে পড়েছেন মনে হল। ছোট শরীরটা একপাশে কাঁধ হয়ে গেছি, মুখটা হাঁ হয়ে আছে। অবশ্য তখনও শক্ত করে লাঠিটা ধরে আছেন। দৃশ্যটাই কি ছিল, আমার শরীর কেমন গুলিয়ে উঠল। বৃদ্ধকে ঝাপসা দেখছি। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। ঘরে আতরের গন্ধটা কিরকম তীব্র হয়ে উঠছিল। ওই বৃদ্ধ এই জগতের কিনা কে জানে।
এই গলিটাই অশুভ। আমার এই ঘরে থাকা উচিত নয়। আর কিছুক্ষণ এই ঘরে থাকলে ওরা ৩ জন ফিরে আসবে, তখন আমার ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে। বৃদ্ধের কাছে বিদায় নেবার আমার কোনো দায় নেই। এই বৃদ্ধ সম্ভবত এই অশুভ গলির প্রেতলোকের বাসিন্দা। আমি প্রায় এক লাফেই ঘরের বাইরে চলে এলাম। বাইরে রোদের রং কেমন মরাটে, যেন অস্বচ্ছ কাঁচের ভিতর দিয়ে আসছে। গলির দুধারে পুরনো ফটোগ্রাফের মতন সাদা কালো ঘরবাড়ি, অনেক পুরনো দিনের। আমি প্রায় দৌড়েই অশুভ গলিটা পেরিয়ে যখন রোদ ঝলমলে গলির মুখে এসে দাঁড়ালাম, তখন আমি ভীষণ কাঁপছিলাম।